আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ উন্নততর জীবনধারা উক্ত অধ্যায়ের নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন তো এক সমাধান করব। আমরা আমাদের উক্ত সৃজনশীল প্রশ্ন যদি দেখি, আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেখতে পাচ্ছি 14 বছরের তনুর কথা বলছে, যার ওজন 35 কেজি এবং উচ্চতা 1.5 মিটার। ইদানিং তার ত্বকের মধ্যে লালচে দাগ পড়েছে এবং খাওয়ায় তেমন রুচি নেই। সো যেহেতু তার ত্বকে লালচে দাগ পড়েছে, আমরা বলতে পারি তার শরীরের মধ্যে তার যে পুষ্টি উপাদানগুলো দরকার তার একটি ঘাটতি রয়েছে, কিন্তু তার দেহের তাপমাত্রা আবার স্বাভাবিক রয়েছে। সো দেখে নেই যে আমাদের এখানে প্রশ্নগুলো আসলে কি বলেছে। সো আমাদের প্রথম প্রশ্নের দিকে যদি চলে যাই, আমাদের প্রথম প্রশ্নতে বলা হচ্ছে পরিপোষক কাকে বলে। সো আমাদের পরিপোষক কাকে বলে বলো তো? আমাদের খাদ্যের যে সকল জৈব বা অজৈব উপাদানগুলো রয়েছে, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য যে শক্তি দরকার হয় সেই শক্তিগুলোর যোগান দেয়, তাদেরকে আমরা বলতে পারি পরিপোষক বা নিউট্রিয়েন্টস। আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে গেলে, আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে জেরোপথ্যালেমিয়া রোগ বলতে আসলে কি বোঝায়। আমরা জানি আমাদের ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো যদি না খাই, তাহলে বেসিক্যালি আমাদের রাতকানা, জেরোপথ্যালেমিয়া এই ধরনের রোগে আসলে ভুগতে হয়। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, বলা হচ্ছে জেরোপথ্যালেমিয়া একটা চোখের রোগ, যা মূলত ভিটামিন এ এর অভাবে আসলে ঘটে থাকে। এটা প্রথমে রাতকানা হিসেবে ধরা হয়। তার মানে ওই যে রাতের বেলা হলে একটু অল্প দেখা, এই ধরনের রোগকে বলা হয় রাতকানা। অর্থাৎ রোগী রাতে কম বা অল্প আলোতে আসলে ঠিকমতো দেখতে পারে না, এবং একটা সময় ধীরে ধীরে কি হয়, এই সমস্যাটা আসলে বাড়তে থাকে। আর ভিটামিন এ এর অভাবটা যদি দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী হয়ে যায়, তাহলে মানুষের চোখের যে কর্নিয়া থাকে সেই কর্নিয়ার মধ্যে ক্ষত বা আলসার তৈরি হয়, যেটা আসলে বেসিক্যালি জেরোপথ্যালেমিয়া নামে পরিচিত। এই অবস্থায় আমাদের চোখের মারাত্মক ক্ষতি হয় এবং রোগী স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি আমাদের শরীরে যে স্বাভাবিক বৃদ্ধি সেটাও কিন্তু বাধাগ্রস্ত হয়। চলে যাব আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে বিএমআই মানদণ্ডে তনুর স্বাস্থ্যগত অবস্থা আলোচনা করো। তো স্বাস্থ্যগত আলোচনা করার আগে আমরা আগে বিএমআই মানদণ্ড দিয়ে দেখে নিই যে তার আসলে বিএমআই মানটা কত। সো আমরা বিএমআই সূত্র কি জানি, মানে বিএমআই বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, ভরসূচি। বিএমআই পূর্ণরূপ কি, বডি মাস ইন্ডেক্স। তাহলে আমরা বিএমআইটাকে বের করে নিব। বিএমআই বের করার জন্য আমাদের ওজন এবং উচ্চতার মাপটা দরকার হয়। সেখানে তনুর ওজন 35 কেজি এবং উচ্চতা 1.5 মিটার, এই দুইটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কিভাবে করব সেটা যদি আমরা একটু দেখে নেই। সো আমাদের গ নাম্বার প্রশ্ন, তো আমাদের গ নাম্বার প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা ফার্স্ট একটু লিখে নিব। তাহলে আমাদের দেওয়া আছে তনুর ওজন। সো দেওয়া আছে তনুর ওজন কত কেজি বলো তো? 35 কেজি। তনুর ওজন 35 কেজি। তার উচ্চতাও দেওয়া আছে। তনুর উচ্চতা কত দেওয়া আছে? 1.5 মিটার। সো তনুর উচ্চতা 1.5 এত মিটার। এবার আমরা বের করব তার বিএমআই মানদণ্ডে তার আসলে হিসাব। তাহলে এবার আমরা জানি, সূত্র লিখি, আমরা জানি বিএমআই সূত্র আমরা কি জানি? দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা স্কোয়ার, রাইট? দেহের ওজন ভাগ দেহের উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, এখন আমাদের একটা জিনিস কিন্তু বিএমআই ম্যাথস করার সময় খেয়াল রাখতে হবে, উইচ ইজ এই যে যখন আমরা বিএমআই মানটা বের করব তখন আমাদের ওজন এবং উচ্চতার এককটা ঠিক আছে কিনা সেদিকে আমাদের আসলে খেয়াল রাখতে হবে। এখন দেহের ওজনের এককটা অলওয়েজ হতে হবে কেজি এবং উচ্চতাও হতে হবে মিটার। যদি আমাদের কেজি বা মিটার ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেটাকে আমাকে কেজি এবং মিটারে কনভার্ট করে তারপরে বিএমআইটা বের করতে হবে। এখন দেহের ওজন আমাদের কত দেওয়া আছে? দেহের ওজন আমাদের কত দেওয়া আছে? দেহের ওজন দেওয়া আছে আমাদের 35, আর দেহের উচ্চতা দেওয়া আছে কত? 1.5। আর উচ্চতার উপরে সূত্রতে স্কোয়ার ছিল তাই আমরা লিখলাম স্কোয়ার। এবার এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 35 ডিভাইডেড বাই 1.5কে একবার ভাগ করলাম, আরেকবারও ভাগ করব 1.5। তো ভাগ করলে আমার আসলো 15.55। তাহলে আমরা তার বিএমআই মানটা কত পেলাম? 15.55। এবার আসলে তোমাকে কিন্তু এটার পরে তোমার কাছে স্বাস্থ্যগত অবস্থা আসলে জানতে চাইছে, যে তার শরীরটা আসলে কেমন আছে বা স্বাস্থ্যের কি অবস্থা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো আমরা একটু দেখি। এই যে দেখো, এখানে আমাদের বিএমআই ভ্যালুটা এক্স্যাক্টলি আমরা যেভাবে করেছি সেই ওয়েতেই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমরা জানি একজন নারী, যেহেতু তনু নামটা শুনে বুঝতে পারতেছি নারী, তাহলে একজন নারীর বিএমআই 18.5 থেকে 24.9 যদি হয়, তাহলে তার ওজন
ওজনটা তার শরীরের উচ্চতা অনুযায়ী আসলে সঠিক হয়। সো বিএমআই মান 18.5 থেকে যদি কম হয় তাহলে তাকে কম ওজনের বলে গণ্য করা হয়। যেহেতু তার বিএমআই মানটা আমরা দেখেছিলাম 15.555, অর্থাৎ তার বিএমআই মানটা 18.5-এর তুলনায় কম, তাহলে আমরা বলতে পারি যে তার আসলে ওজনটা কেমন, কম। সো বলতে পারি যেহেতু তনুর বিএমআই মান 15.555 অর্থাৎ 18.5-এর থেকে কম, সুতরাং স্বাস্থ্যগত দিক থেকে তনু কম ওজনের, অর্থাৎ তার উচ্চতা অনুযায়ী তার ওজনটা সঠিক না। তাকে ঠিকঠাক খাবার খেতে হবে এবং খাবার খেয়ে তার স্বাস্থ্যটা কি করতে হবে, ঠিক করতে হবে। সো চলে যাব আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনে। আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনে বলা হচ্ছে তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করো। তনুর আসলে কোনো শরীরে জ্বর ছিল না, মানে তাপমাত্রা ঠিক ছিল, বাট তার কি লালচে হলো গিয়ে দাগ ছিল, তাই না? তার মানে তার পুষ্টির অভাব বেসিকলি। সো বলা হচ্ছে যে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী তনুর ত্বকে লালচে দাগ পড়েছে এবং তার খাওয়ার প্রতি অরুচিও রয়েছে, যদিও তার দেহে তাপমাত্রাটা স্বাভাবিক। এই সকল লক্ষণ থেকে আমরা বুঝতে পারি যে তার দেহের মধ্যে পুষ্টি উপাদানের ঘাটতি হয়েছে, অর্থাৎ পুষ্টিটা যতটুকু দরকার ততটুকু আসলে নেই, কম রয়েছে। সো পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কি দেখতে পাই ভিটামিন B5-এর অভাবে ত্বক আসলে লালচে হয়ে যায়, আবার ভিটামিন B1 এবং B6-এর অভাবেও খাওয়ার প্রতি অরুচি দেখা দেয়। সুতরাং তনুর সমস্যার মূল কারণ হলো এই ভিটামিনগুলোর ঘাটতি, অর্থাৎ ভিটামিন B1, B5 এবং B6 এই কয়েকটা ভিটামিনের জন্য বেসিক্যালি এই ধরনের প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তাই ভিটামিন B1, B6, B5 এগুলো যে এই ধরনের খাবারগুলোতে পাওয়া যায়, সেই খাবারগুলো বেসিক্যালি তাকে খেতে হবে। তাহলে ভিটামিন B1 আমরা কোন ধরনের খাবারগুলো থেকে পেতে পারি? ঢেঁকি ছাটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃত মানে কলিজা, সেটা হতে পারে গরুর কলিজা, মুরগির কলিজা, টাটকা ফল খেতে হবে, শাকসবজি খেতে হবে, ডিম, দুধ, মাছ এগুলো তাকে আসলে গ্রহণ করতে হবে। বলা হচ্ছে ভিটামিন B5-এর উৎস। ভিটামিন B5 গুলো কোথা থেকে পাওয়া যায়? মাংস থেকে, যকৃত মানে কলিজা থেকে, আটা, ডাল, বাদাম, তেলবীজ, ছোলা, শাকসবজি এগুলো থেকে ভিটামিন B5-কে পাওয়া যায়। আর ভিটামিন B6-এর উৎস কোনটা? ভিটামিন B6 পাওয়া যায় চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, বৃক্ক মানে হলো কিডনি, ডিমের কুসুম, এই সকল জায়গা থেকে ভিটামিন B6 পাওয়া যায়। তাহলে এই যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো যদি নিয়মিত সে খেতে পারে এবং পাশাপাশি তনুকে কি করতে হবে? ডক্টরের পরামর্শ নিয়ে তাকে আসলে চলতে হবে। ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা এবং এই খাদ্যাভ্যাস মেনটেন করে চললে তার আসলে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে, তার শরীরে পুষ্টির অভাবটা পূরণ হয়ে যাবে এবং তার এই যে ত্বকের মধ্যে যে লালচে দাগ এটাও ঠিক হয়ে যাবে। আর এগুলো ধীরে ধীরে খেতে খেতে তার আসলে খাবারের প্রতি অরুচি যে সেই অনীহাটাও আসলে ধীরে ধীরে চলে যাবে এবং তার স্বাস্থ্যগত অবস্থাটাও ভালো হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।